শ্রীলঙ্কা পৃথিবীর বুকে অসম্ভব সুন্দর একটি দেশ, যে দেশে একসঙ্গে নীল সমুদ্র, পাহাড়, চা বাগান, লেক এবং সুন্দর সবুজ সমতল ভূমি দেখতে পাওয়া যায়। তুলনামূলক বিমান ভাড়া কম এবং ভিসা জটিলতা না থাকায় দিনে দিনে বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের কাছে দেশটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে বর্তমানে শ্রীলঙ্কা ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে, যা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। 7 দিনে শ্রীলঙ্কায় আমি ঘুরে বেরিয়েছি অনেকগুলো সুন্দর জায়গা। সেই সুন্দর অভিজ্ঞতাগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাওয়ার মাধ্যমে প্রথম পর্বটি শুরু করি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছে নতুন একটি দেশের ট্রাভেল ভিডিও। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে যাচ্ছি শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা থেকে পরবর্তীতে যাব মালদ্বীপ। তো এখন রয়েছি এয়ারপোর্টের দ্বিতীয় তলায়, গেট নাম্বার 2-এর সামনে। আমার ফ্লাইটটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে 12:55-তে, আর এখন বাজে সকাল 10টা। তো 2-3 ঘন্টা আগে চলে এসেছি, কারণ এয়ারপোর্টে অনেক প্রসিডিউর থাকে, আপনারা জানেন। আর আমার এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আমি খুব কম খরচে শ্রীলঙ্কাটা এক্সপ্লোর করব, কোন কোন জায়গায় ঘুরবো, এবং আমি কিন্তু চেষ্টা করবো শ্রীলঙ্কার ম্যাক্সিমাম জায়গাগুলো ঘোরার জন্য। তো ফাইনালি ইমিগ্রেশন শেষ করে চলে এসেছি লাউঞ্জ এরিয়াতে, দোতলায়। এখানে ইমিগ্রেশনে সব কিছু স্মুথ ছিল, কোনো প্রবলেম ছিল না। এখানে ছোট্ট একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমার রিটার্ন এয়ার টিকিটটা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ছিল না। আমার যাওয়াটা শ্রীলঙ্কান এয়ারলাইন্স, শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাব শ্রীলঙ্কান এয়ারলাইন্স, বাংলাদেশে ফিরবো সেটা হচ্ছে ইউএস বাংলা। তো যার কারণে এক এয়ারলাইন্স না হতে ওদের কাছ থেকে একটা মেল আনতে হয়েছে যে আমার যদি কোনো প্রবলেম হয়, যে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই যেন এয়ারলাইন্স বা এজেন্সি আছে যে আমার, সেই এজেন্সি সব দায়িত্ব নেয়। তো এটা হচ্ছে একটা রুলস শ্রীলঙ্কা এয়ারলাইন্সের। আপনারা যখন কোথাও যাবেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, যদি আসা যাওয়া দুইটা যদি শ্রীলঙ্কান এয়ারলাইন্স না থাকে, তাহলে এজেন্সির মাধ্যমে মেল দিতে হবে আগে থেকে যে আমার এই প্যাসেঞ্জার এই অবস্থা, উনি এত তারিখে যাচ্ছে, এত তারিখে আসতেছে। এবং ফিরতি পথে যদি কোনো সমস্যা হয়, মানে ইমিগ্রেশন সংক্রান্ত, তাহলে ওনার সব লাইবিলিটিস দিবে, সব কিছু ওনার টেক কেয়ার করবে, এটা থাকতে হবে। আর যদি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আসা যাওয়া দুইটা থাকে, তাহলে কোনো প্রবলেম নাই। আর আমার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ারফেয়ার পড়েছিল, ঢাকা আসা যাওয়ার এয়ারফেয়ার হচ্ছে 40,000 টাকা। বাট আমি মালদ্বীপ হয়ে তারপরে আসবো বাংলাদেশে, সেক্ষেত্রে আমার এয়ারফেয়ার পড়েছে 60,000 টাকা। অর্থাৎ ঢাকা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ঢাকা সবগুলো ওয়ান ওয়ে ফেয়ার পড়েছে 60,000 টাকা। মূল ভিডিও শুরু করার আগে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চাই। শ্রীলঙ্কাতে কিন্তু কিছুদিন আগেও বাংলাদেশিরা যদি আসতে চাইতো, তাদের জন্য অন অ্যারাইভেল ভিসা ছিল, বাট বর্তমানে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশিদের জন্য ভিসা, অর্থাৎ ই ভিসা নিয়ে শ্রীলঙ্কাতে আসতে হয়, যার খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 8,000 টাকা। আপনারা যদি ভিসা করতে চান, তাহলে শ্রীলঙ্কার ওয়েবসাইটে গিয়ে আপনাদের পাসপোর্টের ইনফরমেশন কপির পেজ প্লাস একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনারা সহজে ভিসা নিতে পারবেন। আর কেউ যদি হ্যাসেল না নিতে চান, তাহলে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা করতে পারেন। বাট আমি যাদের মাধ্যমে ভিসা করেছিলাম, যারা আমাদের ভিসা করে দিয়েছিলেন খুব সহজে, তারা হচ্ছে কমফোর্ট ট্যুরস। তারা শুধু ভিসা নয়, বিভিন্ন দেশের প্যাকেজ ট্যুর করে থাকে, তারা অল্প খরচে বিভিন্ন দেশের এয়ার টিকিট সেল করে থাকে। তাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তাদের পুরো লিঙ্কটা পাবেন, তাদের ঠিকানা পাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। লাউঞ্জে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এখন প্লেনের দিকে যাচ্ছি। এখন সিকিউরিটি চেকিং হবে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। আমাদের প্লেনটা ছাড়বে 12:55-তে। সবসময় একটু আমি সময় নিয়ে আসি, কারণ এখানে ইমিগ্রেশনে অনেক ইস্যু থাকে। আর লাউঞ্জ যেহেতু ইউজ করি, তো লাউঞ্জ ইউজ করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা ক্রেডিট কার্ড থাকতে হবে, সেটা সিটি এমএক্স হোক অথবা ইবিএল হোক বা অন্য কোনো ব্যাংকের হোক। তো এখন চেকিং পাস করে তারপরে প্লেনে উঠবো। তো যেতে যেতে আরও অনেক ইনফরমেশন পাবেন অবশ্যই, তো সঙ্গে থাকুন। সিকিউরিটি চেকিং শেষ করে চলে এসেছি একদম ওয়েটিং এরিয়াতে। এখান থেকেই কিছুক্ষণ পরে প্লেনে উঠবো, আর 10 মিনিট সময় বাকি আছে। আর এটা হচ্ছে ওয়েটিং পয়েন্ট, দেখুন অনেক লোকজন অপেক্ষা করে। এটা হচ্ছে ফাইনাল সিকিউরিটি চেকিংয়ের পরে এখানে ওয়েট করতে হয়। আর শ্রীলঙ্কার এয়ারলাইন্সের এই বিমানটা হচ্ছে A330-200, এটা হচ্ছে মডেল নাম্বার। তো ইনশাল্লাহ একটা ভালো ট্যুর হবে, এবং খুব কম খরচে কীভাবে শ্রীলঙ্কাতে ঘোরা যায়, এটা সম্পূর্ণ একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে স্টার্টিং প্রাইস সাধারণত 40,000 টাকা থেকে শুরু হয়, তবে 32,000 থেকে 35,000 টাকার মধ্যে ফিটস এয়ারলাইন্সে করে সরাসরি শ্রীলঙ্কা যেতে এবং আসতে পারবেন। ফিটস এয়ারলাইন্স মূলত শ্রীলঙ্কার একটি প্রাইভেট এয়ারলাইন্স। এটি সাধারণত ঢাকা কলম্বো রোডে সপ্তাহে 2 দিন চলাচল করে।
প্রতি রবি এবং বুধবার। এছাড়া ইন্ডিয়ার চেন্নাইতে ট্রানজিট হয়ে কম খরচে ইন্ডিগো এয়ারলাইন্সে করে বাংলাদেশ শ্রীলঙ্কাতে ভ্রমণ করা যায়। তো ফাইনালি প্লেনে উঠে পড়েছে, আর আমার সিটটা হচ্ছে গিয়ে একদম মাঝখানে, তবে এখানে অনেক জায়গা রয়েছে, এটা একটা ভালো দিক। উইন্ডো সিট পাইনি, একটু চেকিংটা দেরি হয়েছিল, আমাদের একটু কাগজপত্র চেকিং করার জন্য সময় লেগেছিল। ঢাকা থেকে শ্রীলঙ্কাতে অর্থাৎ কলম্বো যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা 15 মিনিট। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সার্ভিস বরাবর ভালো। আমরা যে সিটটা পেয়েছি, যদিও সামনে কোনো মনিটর থাকে না, কিন্তু এখানে সিটের সঙ্গে একটা মনিটর দেওয়া আছে। এখানে মনিটরের মধ্যে সব ইনফরমেশন আসে যে কোথায় প্লেনটা বর্তমান অবস্থানে আছে, বাইরের আবহাওয়া কেমন, এবং পাশাপাশি ওরা আমাদেরকে একটা করে হেডফোন দিয়েছে। এই যে এখানে হেডফোন দিয়ে আপনি এই মনিটরের মধ্যে ওরা যে গানগুলো ডাউনলোড করে রেখেছে সেই গানগুলো আপনি শুনতে পারবেন। এটা একটা বিনোদনের মতো, কিছু মুভি দেওয়া আছে। তো প্লেনটা 1 ঘন্টা চলার পরে খাবার সার্ভ করে দিয়েছে। আজকের মেনুতে রয়েছে হচ্ছে গিয়ে চিকেন আইটেম, রাইস, কারি আছে এখানে, আর হচ্ছে গিয়ে সঙ্গে অ্যাপেল জুস দিয়েছি, আর পাশাপাশি এটা ডেজার্টে একটা ফিরনি আছে। তো ওদের খাবার বরাবর ভালো, আমি এর আগেও ট্রাই করেছিলাম। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা লাঞ্চ में से सादा काला, सादा सादा काला काला লাঞ্চ में से सादा काला। তো এতক্ষণ যার গান শুনলেন ওনার নাম হচ্ছে বুদ্ধিকা। উনি বাংলাদেশে থাকেন প্রায় 14 বছর। উনি হচ্ছে শ্রীলঙ্কার, উনি একটা গার্মেন্টস সেক্টরে খুবই বড় একটা পোস্টে রয়েছেন। তো খুবই সুন্দর বাংলা উনি বলতে পারেন, আর ওনার বাংলা বলার ভাষা শুনে আমি বুঝতেই পারি না যে উনি শ্রীলঙ্কার। তো আমরা প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি চলে এসেছি। প্রায় 3 ঘন্টা 15 মিনিট পরে আমরা শ্রীলঙ্কাতে আসছি। প্লেনটা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। তো আলহামদুলিল্লাহ 3 ঘন্টা 15 মিনিট পর চলে আসলাম কলম্বোতে। এই যে সোজা দেখতে পাচ্ছেন কলম্বো এয়ারপোর্ট। আর জার্নিটা অনেক সুন্দর ছিল, বিশেষ করে ওদের সার্ভিস লেভেলটা অসাধারণ ছিল। তো আমরা এখন ইমিগ্রেশন শেষ করে দেন এয়ারপোর্ট থেকে বের হব। বের হওয়ার মাঝখানে আমাদেরকে সিম নিতে হবে, ডলার এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ শ্রীলঙ্কান রুপি নিতে হবে। আর কিভাবে নিচ্ছি এবং পরবর্তীতে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, ফাইনালি ইমিগ্রেশন শেষ করে চলে এসেছি এয়ারপোর্টের বাইরের সাইডে বলতে এখনও লাগেজ কালেক্ট করিনি। এই যে দেখুন, এখান থেকে লাগেজ কালেক্ট করতে হবে। আর ইমিগ্রেশন প্রসেসটা খুব ইজি ছিল, শুধুমাত্র রিটার্ন এয়ার টিকিট আর হোটেল বুকিংটা দেখেছি, আর ই পাসপোর্টের কপিটা দেখেছি। আর কোনো প্রশ্ন করে নাই, কোনো কিচ্ছু জিজ্ঞেস করে নাই, জাস্ট দিয়ে দিছে। আর একজন ভদ্রলোক আমার সামনে ছিলেন, উনি বাংলাদেশি, উনি হচ্ছে ফ্রেশ পাসপোর্টে প্রথম শ্রীলঙ্কাতে আসছেন। ওনার মানে পাসপোর্টটা দেখে একটু সন্দেহ হয়েছে, ওনাদের অফিসারের রুমে নিয়ে গেছে। পরে জিজ্ঞেস করছে কেন আসছেন, সে জিজ্ঞেস করার পরে তথ্য দিয়েছে যে হ্যাঁ উনি ঘুরতে আসছে, বুঝতে পারছে, পরে ছেড়ে দিছে। বাট ফ্রেশ পাসপোর্টে একটু ঝামেলা হয়, বাট যদি পেপারস ঠিক থাকে কোনো প্রবলেম নেই। তো আমরা এখন এখান থেকে লাগেজটা কালেক্ট করব প্রথমে, করে তারপরে ডলার ভাঙাবো এবং সিম নিব। সিম নিয়ে তারপরে আমরা ট্যাক্সিতে করে, আমাদের প্রথম প্ল্যানিং হচ্ছে ট্যাক্সিতে করে যাবো ক্যান্ডিতে, অর্থাৎ কলম্বো থেকে ক্যান্ডিতে যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগে, 3.5 ঘন্টা। তার কারণ হচ্ছে আমরা আসলে দূরের জায়গাগুলো ঘুরে এসে তারপরে কলম্বো এক্সপ্লোর করব, আপনাদের দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন আর প্রসেসটা দেখে কীভাবে কী করতে হয়। ট্রাভেলের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে, তা হচ্ছে গিয়ে পাওয়ার ব্যাংক। বিশেষ করে যারা ট্রাভেলিং করেন, হাইকিং করেন বা বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, তাদের খুব ভালো একটা পাওয়ার ব্যাংক থাকলে খুব সহজে সব কিছু সলভ করা যায়। যেমন আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন, এটার ওজন হচ্ছে মাত্র 150 গ্রাম এবং খুবই চিকন। যেই কোম্পানির এটা পাওয়ার ব্যাংক, তার নাম হচ্ছে নাইটক্রো, যারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইজ বিভিন্ন গ্যাজেট তৈরি করে থাকেন, বিশেষ করে লাইট, ব্যাকপ্যাক। এই নাইটক্রোর প্রোডাক্টগুলো যদি কিনতে চান তাহলে আপনাদেরকে নাইটক্রোর ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আসলে কেমন প্রাইস এবং কি কি প্রোডাক্ট রয়েছে। তো চাইলে বাংলাদেশ থেকেও আপনারা কিনতে পারবেন। বাংলাদেশের একটা অথেন্টিক এজেন্সি আছে যারা শুধুমাত্র এই নাইটক্রো প্রোডাক্টগুলো বিক্রি করে এবং অনলাইনের মাধ্যমে, যাদের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাদের সঙ্গে যোগাযোগ করার সময় আমার ভিডিওর স্ক্রিনশট যদি তাদের দেখেন তাহলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন আশা করি। তো চলুন ভিডিওতে ফিরে যাই।
তো ব্যাগ কালেক্ট করলাম, করে বাইরে আসলাম। বাইরের সাইডে আসার পরে মানি এক্সচেঞ্জ থেকে শ্রীলঙ্কান রুপি কনভার্ট করে নিলাম। আজকের রেট অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে 16ই জুন 2024, আজকের রেট অনুযায়ী হচ্ছে গিয়ে $100 সমান 300 অর্থাৎ 30,000 রুপিয়া। আর এটার হিসাবটা হচ্ছে এরকম যে বাংলাদেশে 1 টাকা সমান এখানকার হচ্ছে 2 টাকা 60 পয়সা। তো সবসময় মনে রাখবেন বাংলাদেশে 1 টাকা, শ্রীলঙ্কার হচ্ছে 2 টাকা 60 পয়সা। তো $100 সমান 30,000 রুপিয়া পেলাম। এটা হচ্ছে শ্রীলঙ্কান মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। এখান থেকে সিম নিয়ে নিব, এয়ারপোর্ট থেকে সিম নিব, কারণ আমাদের অনেক দূরে যেতে হবে, ক্যান্ডিতে যাব আমরা। তো যার কারণে সিমটা এখান থেকে নিয়ে নেব, অন্য জায়গায় গিয়ে আসলে সিম খোঁজার মতো সময় নেই। তো ভিউয়ার্স, আমরা এখন ক্যান্ডিতে চলে যাব, আমাদের সকল প্রসেস শেষ। এখন যদি সিম নিতে হবে, সিমটা এখনই নিয়ে নিব। আর আমাদের হোটেলে বুকিং যেখানে দিয়েছিলাম সেখান থেকে আমরা গাড়ির জন্য বুকিং দিয়ে রেখেছিলাম। এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আমাদের নাম ধরে এখানে দাঁড়িয়েছেন, এবং আমরা $48 চলে যাব ক্যান্ডিতে। এখান থেকে যেতে সময় লাগবে 3.5 ঘন্টা। এখন প্রথমে সিম নিব, নিয়ে তারপরে আমাদের বুক করা গাড়িতে চলে যাব হচ্ছে ক্যান্ডিতে। আর এখান থেকে ক্যান্ডিতে আপনারা যদি এভাবে না যেতে চান, বাসে করেও যেতে পারেন, অথবা আলাদা উবারে করেও যেতে পারেন, অনেক ধরনের প্রসেস আছে। তো ভিউয়ার্স, এখানে সিম নিয়ে নিচ্ছি। সিম হচ্ছে ডায়লগ হচ্ছে খুব ভালো, যেটার সার্ভিস অনেক ভালো। এটা হচ্ছে 1400 রুপি পড়তেছে, বাংলাদেশি টাকায় হচ্ছে গিয়ে প্রায় 500 টাকার মতো। 20 GB 1400 রুপি, যা বাংলাদেশি টাকা 500 টাকা আসে। তো ডায়ালগটা হচ্ছে বেস্ট এই নেটওয়ার্কের জন্য, আমি আগে থেকে খোঁজ নিয়েছিলাম। তো আমরা এখন সিমটা নিয়ে তারপর গাড়িতে করে চলে যাব ক্যান্ডিতে। আর আমাদের ড্রাইভার আমাদের সঙ্গেই আছেন, অপেক্ষা করতেছেন। তো সব প্রসেস শেষ করে বের হয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। এখন গাড়িতে করে চলে যাব ক্যান্ডিতে, 3.5 ঘন্টা লাগবে, আগেই বলেছিলাম। আর দেখুন ওয়েলকাম টু শ্রীলঙ্কা লেখা আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা 4 জন যাব। এবার পরিচয় করে দিই কে কে সঙ্গে আছে। বরাবর রাসেল ভাই, আমার অনেক ভিডিও তাকে দেখেছেন। আর এইদিকে আছেন ভাইয়ের নামটা যেন কি, মামুন ভাই। ওনার সঙ্গে প্লেনে পরিচয় হয়েছে এয়ারপোর্টে, উনি আমাদের সাথে অ্যাড হলো। আমরা 4 জন যাচ্ছি, 3 জন হলো, আরেকজন হচ্ছে গিয়ে সাগর ভাই। এই যে সাগর ভাই, উনিও ব্লগিং করেন। ওনার চ্যানেলের নামটা কি ভাই? চ্যানেলের নামটা আপনার? মিস্টার সাগর। আর আমাদের চালক ওই যে তিশারা, উনি আমাদের ড্রাইভার প্লাস গাইড। তো যাই হোক, আজকে খুব মজার একটা ট্রিপ হবে আশা করি। আপনাদের দেখাচ্ছি কীভাবে ক্যান্টিতে যেতে হয়। তো আমরা এখন রওনা করে দিয়েছি আমাদের গাড়িতে করে। আমাদের যে গাইডার রয়েছেন দিশারা, প্রাইভেট কারে করে না যেতে চান তাহলে বাসে করেও যেতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে এয়ারপোর্ট থেকে আসতে হবে হচ্ছে কি কলম্বো শহরে, পিটাকোটুয়া বাস স্ট্যান্ড। এটা হচ্ছে গিয়ে কলম্বো শহরের মধ্যে। ওইখান থেকে হচ্ছে গিয়ে ক্যান্ডিতে বাস ছাড়ে 30 মিনিট পর পর। তো যারা প্রাইভেট কারে করে না গিয়ে বাসে করে যেতে চান সেভাবে যেতে পারবেন। তো এই হচ্ছে ইনফরমেশন ছিল। তো ভিউয়ার্স, প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি ক্যান্ডি শহরে। ক্যান্ডি শহরে এই যে একটা হোটেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন ডিনার সারবো। এই যে খাবারটা বানালো, এটার নাম হচ্ছে কুত্তু বলে। এটা রুটি দিয়ে করে এবং মাংস দিয়ে এইভাবে তৈরি করে। এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার খুবই ফেমাস খাবার। তো আমরা কুত্তুটা একদিন ট্রাই করব। এখানে রুটি আর মাংস দেওয়া এবং ভেজিটেবলও আছে। তো ভিউয়ার্স, আমরা খাবার নিয়ে নিলাম। আজকে যে খাবারটা এখানে নিলাম এটা হচ্ছে ফ্রাইড রাইস। আর এটার সাথে একটা যে খাবার দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় লাগতেছে, খাবারটার নাম হচ্ছে এগ হোপার। আর একটা বড় ফ্রাইড রাইস নিয়েছি, এই যে আমরা 4 জনে মিলে খাচ্ছি, যেহেতু 4 জন আছি। তো অল্পই খাচ্ছি, ডিনারটা এখানে শেষ করে ফেলবো। আর হোটেলে গিয়ে আবার নিচে নেমে বা খাবার খুঁজবো এটা চাচ্ছি না। এখানে ডিনারটা শেষ করে দেন তারপরে চলে যাব হচ্ছে হোটেলে। তো ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটা হচ্ছে একটু পাহাড়ের উপরে, এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আসছে। আমরা কিছুক্ষণ আগে চেকিং করলাম। তো আমাদের রুম হচ্ছে 3 তলায়, যদিও এখানে লিফট নেই। আর এই হচ্ছে আমাদের রুমে ঢোকার জন্য গেট। এই হচ্ছে আমার রুম, এখানে আপনাদের রুম ট্যুরটা করে দেখাই। তো আমরা যেহেতু 4 জন, 4 জনের থাকার ব্যবস্থা আছে। বাম পাশে হচ্ছে যে একটা আলমিরা আছে, আলমিরার মধ্যে কিছু জিনিসপত্র রাখা। যেমন একটা টিভি আছে, আর আমরা ব্যাগটা আগে রেখে দিয়েছিলাম এসে। আর টিভি আছে। আর এই যে ওয়াশরুমটা একটু দেখুন, ওয়াশরুমটাও সুন্দর, গ্লাস করা আছে আলাদা এবং নিট অ্যান্ড ক্লিন। আর পাশাপাশি এখানে একটা মিরর আছে। আর কমপ্লিমেন্টারি 3 জনের জন্য পানি দেওয়া, যদিও 4 জনের দেওয়ার কথা, 3 জনের জন্য পানি দেওয়া কফি আছে। আর এই পাশটাতে, ঠিক এই পাশটাতে একটা বারান্দা আছে। বারান্দাটা অনেক সুন্দর, যদিও অন্ধকারের জন্য আমি আপনাদের এখন দেখাচ্ছি না। আর পুরো ভিউটা দেখুন রুম থেকে। তো এই রুমটার ভাড়া হচ্ছে গিয়ে
পার পার্সন পড়েছে, আমরা 4 জন, তো পার পার্সন পড়েছে 2 রাতের জন্য পার পার্সন 2,500 টাকা, অর্থাৎ 10,000 টাকায় আমরা 2 রাত থাকছি 4 জন। তো আমাদের প্রতিদিন পে করতে হবে 1250 টাকা পার পার্সন, সঙ্গে ব্রেকফাস্ট রয়েছে। তো ভিউয়ার্স, রুমের মধ্যে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করব, বেশি বড় করব না, কারণ অনেক বড় জার্নি ছিল। আগামীকালকে কিন্তু আমরা এই ক্যান্ডি থেকে সিগিরিয়া এবং ক্যান্ডি এই 2টা জায়গায় ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আগামীকালকে খুব সকাল ভোরে সিগিরিয়ায় চলে যাব। সিগিরিয়া ঘুরে আস্তে আস্তে আবার ক্যান্ডিতে দুপুর হয়ে যাবে। তারপরে ক্যান্ডির বাকি জায়গাগুলো, যেগুলো সুন্দর সুন্দর জায়গা আছে ক্যান্ডিতে, সেগুলো ঘুরবো। কারণ সিগিরিয়া থেকে ক্যান্ডি কিন্তু একটু দূর আছে মোটামুটি। তো আশা করি আগামী পর্বটা খুব এনজয় করবেন। আর এখন মতো এই পর্বটা এখানে শেষ করছি। যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখলেন তারা আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখলেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।